আজকের আমাদের টপিক হলো লাইসোসোম। লাইসোসোম বা লাইসোজোম বলে থাকি আমরা, তাই না? ওকে, তাহলে এটা আমাদের সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু। এটা কি ধরনের অঙ্গাণু? মেমব্রেনাস নাকি নন মেমব্রেনাস বলো তো? মেমব্রেনাস, অর্থাৎ এগুলা কি হবে? ঝিল্লিবদ্ধ, তাই না? বা ঝিল্লিযুক্ত আমাদের একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এখন দেখো যে আমরা যে অঙ্গাণুগুলো দেখছি ঝিল্লিবদ্ধ, তো এইগুলো মোটামুটি সবগুলো কি বলতো আমাদের দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। তো আমাদের লাইসোসোম হলো এমন একটা অঙ্গাণু সাইটোপ্লাজমের যার কি বলতো এক স্তরে, ঠিক আছে? এটা নিচে দেওয়া আছে, দেখো এটি এক স্তরে ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এটা মনে রাখতে হবে। নিচে কোন অঙ্গাণুটি এক স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে? অ্যান্সার হলো লাইসোসোম। ওকে, তো দেখো সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধা হিসেবে কাজ করে তাকে কি বলা হয়? লাইসোসোম বলা হয়। তাহলে এখানে কি থাকে বলতো? হাইড্রোলাইটিক এনজাইম আর লাইসোজাইম এনজাইম। তো হাইড্রোলাইটিক এনজাইম বলতে কি বোঝায়? হাইড্রো মানে কি? আমরা পানি বোঝাই না হাইড্রো দ্বারা? হাইড্রোলাইটিক অর্থাৎ এখানে পানি ব্যবহার করে, পানির বিভিন্ন অণু ব্যবহার করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, অণুজীব, বিভিন্ন যা কিছুকে মারি, আমরা ধ্বংস করি, ঠিক আছে? অর্থাৎ পানি ব্যবহার করা হয়, ঠিক আছে? এই জন্য আমরা কি বলি? হাইড্রোলাইটিক এনজাইম। এনজাইমের মাধ্যমে ওই এনজাইমটা মেনলি পানির মাধ্যমে কাজটা করে থাকে, এই জন্য বলি আমরা হাইড্রোলাইটিক। লাইটিক মানে কি? ভাঙা, ঠিক আছে? হাইড্রোলাইটিক এনজাইম। ওকে, তো এখানে দেখো পরটা কি বলছে যে বহু সংখ্যক নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম, বুঝছো? নানাবিধ অনেক ধরনের এনজাইম আছে, যেমন লাইসোজাইম এনজাইম, মেইন এনজাইম যেটা বললাম। তো এটি এক স্তরে ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে একটি লাইসোজোম তৈরি করে, যেটা বললাম। এখন দেখো এটা একটু মনে রাখবা, এই যে আসলে এটা আবিষ্কার করছে, নামকরণ করছে ক্রিশ্চিয়ান দুবে, ঠিক আছে? এই ধরনের অঙ্গাণু নামকরণ করেন লাইসোজোম। এটা মনে রাখতে পারো। তোমরা দেখছো? আদালত দেখছো? হ্যাঁ, ইন্সপেক্টর দুবে। হ্যাঁ, ইন্সপেক্টর দুবে নাম কি? ইন্সপেক্টরটা, পুলিশটার নাম কি? হ্যাঁ, দাবে দুবে দুইটাই বলে। ইন্ডিয়ার একটা প্লেয়ার আছে শিবম দুবে, দাবে দুবে দুইটাই। তো এটাতে মনে রাখতে পারো ক্রিশ্চিয়ান দুবে। দেখো এখন উৎপত্তি, আসলে এটা কোথা থেকে উৎপত্তি লাভ করে, এটা একটা ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে। যে এই যে লাইসোজোম বললাম, এটা মেইনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি হয় বলতো? উৎপত্তি লাভ করে, এবং গোলগি বডি করতে কি হয়? প্যাকেজ করতে হয়। এটা মনে রাখতে হবে। আমরা জানলাম কি বলতো প্যাকেজিং করে কি থাকে? প্যাকেজিং সেন্টার কোনটা? গোলজি বডি বা গোলগি বডি। সো এই যে লাইসোজোমটা তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, প্যাকেজ হয় গোলজি বডি থেকে, এবং সাথে এটা বলে দিচ্ছি যে আমাদের গোলজি বডিটাও কোথা থেকে তৈরি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মনে করা হয়, তাই না? ধারণা করা হয় ওখান থেকে তৈরি হয়। সো দুইটা কিন্তু এক জায়গায় তৈরি হয় হলে আবার আমাদের যেটা প্যাকেজিং সেন্টার, যেটা ওখান থেকে প্যাকেজ হবে, বুঝতে পারছো? দেখো বিস্তৃতি যদি বলি, আসলে এটা কোথায় পাওয়া যায়? মেইনলি যেটা বললাম লাইসোজোমটা পাওয়া যায় মেইনলি প্রাণী কোষে। কোন কোষে বলতো? প্রাণী কোষে বেশি পরিমাণে পাওয়া যায়। তবে এখন উদ্ভিদ কোষে পাওয়া মানে দেখা গেছে, তবে সেটা খুবই ছোট ছোট আকারের, বুঝছো? তো দেখো কি বলছে, প্রাণী কোষে শ্বেত রক্তকণিকা কোষে অধিক সংখ্যায় মেইনলি লাইসোজোম দেখা যায়। কোথায়? শ্বেত রক্তকণিকা। তা আমরা একটা জিনিস জানি যে তিন ধরনের রক্তকণিকা আছে, এর মধ্যে শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে কাজ করে। কিভাবে? এই যে এইভাবে ফ্যাগোসাইটোসিস করে, কিভাবে? এই যে এই এনজাইম ব্যবহার করে, বুঝছো? লাইসোজাইম এনজাইম ব্যবহার করে। কারণ তাদের মধ্যে অনেক ধরনের কি থাকে? লাইসোজোম থাকে। প্রায় সব প্রাণী কোষে, বিশেষ করে বৃক্ষ কোষ, অন্তের আবরণী কোষেও লাইসোজোম আছে। আরবিসিতে লাইসোজোম থাকে না, বুঝতে পারছো? কারণ এর তো রোগ প্রতিরোধে কাজ করে না, এর মধ্যে নাই। সম্প্রতি উদ্ভিদ কোষেও লাইসোজোমের ন্যায় স্পেরোসোম আবিষ্কৃত হয়েছে। মনে করো, তাহলে এটা মনে রাখতে হবে যে উদ্ভিদ কোষের লাইসোজোমের ন্যায় যে উপাদান থাকে তার নাম কি? স্পেরোসোম। বা উদ্ভিদ কোষের লাইসোজোমের নাম হলো স্পেরোসোম, এটা মনে রাখতে হবে। এদের ওলিওসোমও বলা হয়, দেখছো? এই নামটা মনে রাখতে হবে, এদের কি বলা হয়? ওলিওসোম। আকার এরা কিন্তু খুবই ছোট, ঠিক আছে? ওকে, দেখো কি বলছে, তোল জাতীয় পদার্থে ঝিল্লিবদ্ধ করা এদের প্রধান কাজ। কি কাজ বলতো? তোল বা তেল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা এদের প্রধান কাজ, মানে যে আমাদের মেইনলি উদ্ভিদে যেগুলো থাকবে আর কি। ওলিওসোমের ঝিল্লি এক স্তর বিশিষ্ট বলে জানা যায়, মানে লাইসোজোমেরও তো এক স্তর বিশিষ্ট, এদেরও হলো এক স্তর বিশিষ্টই, এটা বলছে আর কি। এখন দেখো গঠনটা আসলে কেমন।
এদের গঠনটা হলো কি, লাইসোজোম সাধারণত একটা বৃত্তাকার গোলাকার। দেখো আমরা যখন অঙ্কন করি তখন দেখো বৃত্তাকার মতে অনেকটা অঙ্কন করে থাকি। এদের ব্যাসটা বলতে দরকার নাই। দেখো বৃক্ক কোষের লাইসোজোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে, এটা মনে রাখতে হবে। আমরা একটু বললাম কি বলতো, মানবদেহ বৃক্কের মধ্যে সব থেকে বেশি পরিমাণ লাইসোজোম দেখা যায়। এই জন্য বলতে এখানে বেশি পরিমাণ দেখা যায় এবং এখানে কি থাকে, আকারগুলো বড় বড়। তো এটা মনে রাখতে পারে এইভাবে যে লাইসোজোম কোথায় বেশি থাকে, বেশি থাকে বৃক্কে, বেশি থাকে বৃক্কে এবং বড় বড়। বতে বেশি, বতে বৃক্ক, বতে বড় বড়, লিখে রাখতে পারো, ঠিক আছে। ওকে, প্রতিটি লাইসোজোমের একটি এক স্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে, যেটা আগে অলরেডি বলেই ফেলছি না। এবং এদের ভ্যাকুল ঘন তরলে কোনো থাকে। ভ্যাকুল মানে কি, ভেতরে যে গহ্বরটা আছে এটা কি হবে, ঘন তরলে পুঞ্জীভূত থাকে। আর এখানে কি থাকে, অনেক অনেক এনজাইম থাকে। এনজাইম কি বলতো, মেনলি প্রোটিন। তো এগুলা কি থাকবে, হ্যাঁ এগুলা মেনলি পুঞ্জীভূত থাকবে বা তরলে মানে ঘনীভূত অবস্থায় থাকবে। ওকে, বুঝতে পারছো এগুলা? এখন দেখো কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে। অর্থাৎ দেখো আমি লাইসোজোমের চিত্রটা দেখো, এখানে আমাদের বই চিত্রটা বুঝতে পারবো না, এখানে দেখো আমি চিত্র নিয়ে আসছি। এটা হলো লাইসোজোমের গঠন, এটা হলো লাইসোজোমের গঠন। তো দেখো লাইসোজোমের গঠনটা তার একটা লেয়ার থাকে বাইরে থেকে, প্রাচীর বা একটা মেমব্রেন থাকবে। যেখানে মেমব্রেনের ভেতরে একটা কি থাকবে, লিপিডের একটা লেয়ার থাকবে, ঠিক আছে বুঝছো? লিপিডের একটা একদম প্রতিবন্ধক লেয়ার থাকবে, প্রোটেকশন দিবে। কাকে প্রোটেকশন দিবে? ভেতরের এনজাইমগুলো, হাইড্রোলাইটিক এনজাইম ভেতরে আছে। যেখানে হাইড্রোলাইটিক এনজাইম একটা দ্রবণ আছে, মিশ্র বা তরল, যেটা বললাম ঘন পুঞ্জীভূত তরলগুলা, তাকে কি করবে, প্রোটেকশন করবে এই যে লিপিড লেয়ারটা, বুঝছো? যাতে করে এটা বের হয়ে না আসে। বের হয়ে গেলে কি হবে, পুরো সেলটাকে কি করবে, ধ্বংস করে দিবে। সেলের মধ্যে যত বা সাইটোপ্লাজমে যত কোষীয় অঙ্গ আছে সবগুলো কি করবে, মেরে ফেলবে। ওটা কোনো মেরেও ফেলে, কিন্তু ওটা হলো কি দরকার ভেদে বা কোনো একটা কারণ পারপাসে হয়, কিন্তু ওটা আমরা দেখবো। হ্যাঁ, তারপরে দেখো এখানে কি থাকে, এই যে মেমব্রেনের মধ্যে এখানে বিভিন্ন ধরনের কি থাকে, আমাদের মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, আমরা তো জানি মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন থাকে। মেমব্রেনের মধ্যে প্রোটিন থাকে না, ওগুলো এখানে থাকে, হ্যাঁ থাকে। তো এটার মধ্যে সেম চিত্রটাই, তো দুই কালারের আর কি, ঠিক আছে? বুঝতে পারছো চিত্র, বুঝতে পারছো? তোমাদের বই চিত্র বোঝা যায় না, ঠিক আছে? এগুলাই বুঝছো, এই চিত্রটা এখানে তো বুঝলা এখানে। তো এখন আমি আচ্ছা আমি বলে দিই, তারপরে আমি বিষয়গুলো বলি আসলে কি ঘটে এখানে, কি কি ঘটে এর কাজটা আগে বলি আমি। তাহলে এই যে চিত্রটা বের করছি, আসলে লাইসোজোম তাহলে কি কন্টেইন করে বলো তো? হাইড্রোলাইটিক এনজাইম কন্টেইন করে। এই হাইড্রোলাইটিক এনজাইম কি করে বলো তো? ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে। শুধু জীবাণু ধ্বংস করে, আরো অনেক কিছু ধ্বংস করতে পারে, কোষটাকেও ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ কি করতে পারে, জারণ করে, কোনো একটা জিনিসকে কি করে, জারিত করে ওটাকে ভেঙে ফেলে। যেহেতু কোষীয় অঙ্গাণু আছে যত, মাইটোকন্ড্রিয়া বলো, প্লাস্টিড বলো, গোলজি বডি বলো, সবাইকে কি করতে পারে, সে ধ্বংস করতে পারে, হজম করে ফেলতে পারে, ঠিক আছে? তো বিষয়টা এটা কিভাবে ঘটে, তো প্রয়োজন পারপাসে বিভিন্ন কারণে এটা আমাদের দেহে প্রবেশকৃত বিভিন্ন ধরনের জীবাণুকে ধ্বংস করে। অর্থাৎ যখন প্রবেশ করে তখন আমাদের দেহে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি হয়, যার কারণে লিমিটেড পারপাসে কি এখানে খরিত হয়, বুঝছো? এনজাইমগুলো খরিত হওয়ার মধ্যে ফোন করে। তো বিষয়টা হলো যে এখানে একটা আমাদের মনে করো একটা কোষ অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না, কি পাচ্ছে না, পাশাপাশি খাদ্য সাপ্লাই পাচ্ছে না, কি হচ্ছে, খাদ্য পাচ্ছে না। প্রচন্ড খাদ্য সংকটে এবং অক্সিজেন সংকটে। যদি খাদ্য সংকট থাকে, খাদ্যের সংকটও আছে বা খাদ্যের যোগানও আছে, বাট অক্সিজেন সংকট, খাদ্য ব্যবহার করতে পারবে না। অবশোষণ আর কি হয়, ব্যবহার করতে পারবে না, মানে একটা প্রকৃত কোষ যেগুলা। তো দেখো আমরা বলতে পারি যে অক্সিজেন প্লাস খাদ্য সংকট যদি হয়, আমরা তো জানি যে কোনো একটা প্রাণী যদি খাবার না খায় কি হয়, ডেথ হয়ে যায় না? তো এখানে আসলে কি ঘটে বিষয়টা, তো বিষয়টা হলো যখন একটা কোষের মধ্যে বা খাবার যখন সংকট পড়ে, কোষের মধ্যে খাবার যখন না খায় একটা প্রাণী, তার কোষের মধ্যে খাবার সংকট পড়বে। আচ্ছা, তাহলে এটা কোষ ছিল না, একটা কোষের মধ্যে একটা অঙ্গাণু, তাই না? আমরা বড় একটা কোষের মধ্যে ছোট্ট একটা জিনিস হলো আমাদের এই লাইসোজোমটা, তাই না? আচ্ছা, যখন কোষের মধ্যে খাদ্য সংকট পড়ে তখন কি ঘটে, এই যে প্রোটেক্টিভ লেয়ারটা আছে, লিপিড লেয়ার, ঠিক আছে, মেমব্রেন, এটা কি হবে, বিগলিত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যখন এটা নষ্ট হয়ে যাবে তখন কি হবে, এই যে এনজাইমগুলো কি হবে, বাইরে চলে আসবে, এনজাইমগুলো বাইরে চলে আসবে। আচ্ছা, যখন বাইরে চলে আসবে তখন কি করবে, হ্যাঁ অঙ্গাণুগুলোকে কি করবে, মেরে করবে। তাহলে নিজে কি করলো,
নিজের কোষের অঙ্গাণুগুলোকে মেরে ফেলতেছে। এই যে নিজের কোষের অঙ্গাণুগুলোকে মারাকে কি বলা হয় বলতো? অটোফ্যাগি বলা হয়। অটোফ্যাগি বলা হয়। হ্যাঁ, অটোফ্যাগি বলা হয়। এখন দেখো আর একটা টপিক এখানে আসে, সেটা হলো কি বলতো? অটোফ্যাগি আর একটা কি আসে বলতো? অটোলাইসিস। আরেকটা কি আসে বলতো? অটোলাইসিস। অটোলাইসিস বলতে কি বোঝায় বলতো? লাইসিস মানে এই যে অটোফ্যাগি করার মাধ্যমে যদি পুরো কোষটা ডেথ হয়ে যায়, পুরো কোষটাই ভেঙে ফেলবে, খেয়ে ফেলবে, বুঝছো, এনজাইমগুলো, তখন তাকে বলা হবে অটোলাইসিস। অটোলাইসিস। তাহলে যে একে একে এই যে একটাকে মনে করো প্রত্যেকটা অঙ্গাণুকে খাওয়াকে কি বলা হয়? অটোফ্যাগি, নিজে খেয়ে ফেলতেছে। আর যখন পুরো সেলটাই ডেথ হয়ে যাবে অটোলাইসিস বলা হয়। বুঝতে পারছো? ওকে, এখন দেখো সব ক্লিয়ার। দেখো কি বললাম, কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিতে স্থিতি দান করে, যার ফলে লাইসোজোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না, যেটা বললাম। এদেরকে বলা হয় কি বলতো? লাইসোজোম স্টেবিলাইজার। এসে দেয় কি কি দেয় বলতো? কোলেস্টেরল, প্রোটিন। তো প্রশ্ন আসতে পারে নিচের কোনটি লাইসোজোম স্টেবিলাইজার বা আমাদের লাইসোজোমের মেমব্রেনকে স্থিতিশীলতা দান করে? কারা? কোলেস্টেরল, প্রোটিন। মনে রাখবা। কতক বস্তু লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে, বুঝছো, যার ফলে এনজাইম সমূহ বের হয়ে অটোলাইসিস ঘটায়। কি ঘটায়? অটোলাইসিস ঘটায়। এদেরকে বলা হয় ল্যাভিলাইজার বলা হয়। ঠিক আছে, যেমন প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, মনে রাখতে হবে। তাহলে কারা স্টেবিলাইজার আর কারা ল্যাভিলাইজার, এগুলো মনে রাখতে হবে। মানে কারা কোষ প্রাচীরটাকে ভাঙতে সাহায্য করে আর কারা স্টেবিলিটি দান করে, এগুলো মনে রাখতে হবে। প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, এগুলো কি বলতো? হরমোন। তার মধ্যে প্রোজেস্টেরন হলো কি? ফিমেল হরমোন। আর টেস্টোস্টেরন হলো কি বলতো? মেল হরমোন। মানে বুঝো মেল হরমোন মানে কি? পুরুষের ছেলে। হ্যাঁ, দেখো তাহলে রাসায়নিক গঠনটা কেমন, এদের রাসায়নিক গঠনটা কেমন? লাইসোজোমের আবরণী ঝিল্লি মেইনলি কি দ্বারা তৈরি বলতো? লিপোপ্রোটিন। মেইনলি সব ধরনের ঝিল্লি কি দ্বারা তৈরি বলতো? লিপিড প্রোটিন বা লেয়ার আমরা বলি লিপোপ্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, ঝিল্লিদের আবদ্ধ অবস্থা এতে কত 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। বুঝছো কত ধরনের এনজাইম থাকে? উল্লেখযোগ্য এনজাইম হলো কি বলতো? ডিএনএস, আরএনএস, অ্যাসিড লাইপেজ, এস্টারেজ, স্যাকারেজ, লাইসোজাইম যেটা বলি আমি, ফসফোলাইপেজ ইত্যাদি, এগুলো এনজাইমগুলো থাকে। প্রতিটি লাইসোজোমে নির্দিষ্ট এক ধরনের এনজাইম বিদ্যমান, তাই না? প্রতিটি লাইসোজোমে নির্দিষ্ট এক ধরনের এনজাইম বিদ্যুৎ থাকে। হ্যাঁ, লাইসোজোম ভেদে। দেখো এখন মেনলি লাইসোজোমের কাজ কি? তাহলে পরীক্ষায় আমাদের কি আর বলো তো? আসলে পরীক্ষা এখান থেকে আসতে পারে, তো আমাদের যা লিখতে হবে লাইসোজোম কি, যেটা বললাম যে এক স্তরের ঝিল্লি বিশিষ্ট হাইড্রোলাইটিক এনজাইম ধারণকারী একটা কোষীয় সাইটোপ্লাজমিক অঙ্গ। হ্যাঁ ভাই, তুমি বলতে পারো। তারপরে এগুলো বললাম মেনলি, তারপরে কি বলবা? আসলে কাজটা বলে দিলাম, কি করতে পারে, অটোফ্যাগি মানে অটোলাইসিস, এগুলো বললাম যে কখন কি করবে, এইগুলো একটা মনে জানা থাকতে হবে। দেন তারপর জানা থাকতে হবে যে রাফলি যে পুরো কাজটা কি কি কাজ করতে পারে, যেগুলো বললাম অলরেডি, আমি বললাম অটোফ্যাগি, অটোলাইসিস, এগুলো দেখো। লাইসোজাইম এনজাইম, লাইসোজোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়। কি পরিবেশে? একটু মনে রাখবা যে এজন্য ক্ষারীয় পরিবেশে কর্মক্ষম হতে পারে না, অম্লীয় পরিবেশে। এবং দেখো সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচে এরা কর্মক্ষম থাকে না, মানে এটা কি থাকে? সুরক্ষিত অবস্থায় থাকে, বুঝছো, কোনো কাজ করে না, তাই কোষের ভিতরে কোনো ক্ষতি করে না। প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে কি হবে? প্রোটিন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে। এদের কাজ হলো কি বলতো? ফ্যাগোসাইটোসিস। কি কাজ বলতো? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। দেখো জীবাণু ধ্বংস করে। দেখো বিগলনকারী এনজাইম সমূহ আবদ্ধ করে এটা অন্যান্য কোষ অঙ্গাণুকে কি করে বলতো? রক্ষা করে। ওকে, কেমন একটা জিনিস, মানুষ আমরা জানি এই বিগলনকারী এনজাইমগুলো নিয়েই হলো লাইসোজোম। আবার বলতেছে কি যে লাইসোজোমই রক্ষা করতেছে বিগলনকারী এনজাইমগুলো থেকে আবদ্ধ করে। দেখো লাইসোজোম দেখো অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে, বুঝছো? মানে বুঝছো, কোষের ভিতরে পরিপাক করতেছে না, এই যে বিভিন্ন ধরনের সাবস্টেন্সকে ভাঙতেছে, ফলে বলতে পারি অন্তঃকোষীয় পরিপাক করতেছে কে? লাইসোজোম। বুঝতে পারছো? তীব্র খাদ্যভাবের সময় দেখো এর প্রাচীর ফেটে যায়, অপেক্ষিত এনজাইম বের হয়ে কি হবে? ধ্বংস বিনষ্ট করে দেয়। এই কাজটা কি বলা হয়? স্বগ্রাস বা অটোফ্যাগি বলা হয়, মনে রাখতে হবে। এভাবে সমস্ত কোষকে পরিপাক যেতে পারে, তখন তাকে কি বলা হবে? অটোলাইসিস। এরা জীব দেহের অকেজ কোষগুলোকে কি করে? অটোলাইসিস করে ধ্বংস করে, বলে এদেরকে আত্মঘাতী থলিকা বা স্কট বলা হয়। এটা মনে রাখতে হবে। এদের কেন আত্মঘাতী থলিকা বা স্কট ব্যাগ বলা হয় থাকে, এটা মনে রাখবা।
দেখো হ্যাঁ সুইসাইডাল ব্যাগ। দেখো কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণে ভাঙতে সাহায্য করে, এটা দেখো বিষয়টা, এটা বুঝতে পারছো? দেখো যখন কোষ বিভাজন হয় মানে কি, মানে মাইটোসিস কোষ বিভাজন, তখন কি হতে হয় আমাদের দুইটা, আমাদের যখন নিউক্লিয়ার মেমব্রেনকে ভাঙতে হয় এবং কিভাবে ভাঙতে হয় বলো তো, নিউক্লিয়ার মেমব্রেন ভাঙতে হয় না। আচ্ছা দেখো আমরা জানি যে যখন কোষ বিভাজন শুরু হয়, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপটা কি প্রোফেজ ছিল, তখনই আমরা কি বলতে থাকি যে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হতে শুরু করে। প্রোমেটারিতে কি বলি, প্রায় বিলুপ্ত হয়েছে। আচ্ছা বিলুপ্ত হওয়ার কাজটা কি করতেছে, লাইসোজোম করতেছে, বুঝছো? বিলুপ্ত হওয়ার কাজটা কি করে, মানে ভেঙে ফেলে। এই যে মেমব্রেনটা আসলো লেয়ারটা, এটাকে ভেঙে ফেলে কে বলো তো, এটাই বলছে আর কি, বুঝছো? তাহলে হলো কোষীয় এবং নিউক্লিয় আবরণকে কি করে ভাঙতে সাহায্য করে। এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, ঠিক আছে? কি তৈরি করবে, এটা কনফিউশন একটা জিনিস, সেটা মনে রাখবার দরকার নেই। কেরাটিন তৈরি করে, অন্য বই নাই। এরা কেরাটিন তৈরি করে ক্যান্সার সৃষ্টি করতে পারে। কি করতে পারে এরা বলতো, ক্যান্সার সৃষ্টি করতে, এটা মনে রাখবা। টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেস এনজাইম থাকে, এটা মনে রাখতে পারো যে অ্যাসিড ফসফেটেস এনজাইম থাকে, তো এটা ইম্পর্টেন্ট কাজ না। শুক্রাণুর লাইসোজোম নিষিদ্ধ হায়ালিউরোনিডেস এনজাইম ডিম্বাণুর আবরণে অংশবিশেষ বিকলন ঘটে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা দেখো আমরা জানি যে একটা শুক্রাণু, ঠিক আছে, একটা শুক্রাণু থাকে। আচ্ছা একটা শুক্রাণু যখন নিষেক হয় ডিম্বাণুর সাথে, তখন কি ঘটে, এখানে একটা ডিম্বাণু আছে, তার ভেতরে প্রবেশ করতে হয়। তো ডিম্বাণু একটা কি থাকে, মানে একটা লেয়ার থাকে। তো লেয়ারটা কি করতে হবে, বিগলন করতে হবে না, ভাঙতে হবে না, এটা প্রোটেক্টিভ লেয়ার থাকে। তো এই লেয়ারটা ক্ষরণ করার জন্য কি করে বলো তো, এই যে এখানে থাকে, যে এখানে অ্যাক্রোজোম থাকে, এই যে এখানে আমাদের এই শুক্রাণু থাকে এক ধরনের, এই যে এখানে আমাদের লাইসোজোম থাকে। এখানে এই লাইসোজোম থেকে কি হবে বলো তো, আমাদের এই যে এই এনজাইমটা নিষিদ্ধ হবে, বুঝছো? হায়ালিউরোনিডেস এনজাইমটা খরিতে হবে, যেটা কি করবে, আমাদের এই প্রাচীরকে ভেঙে দিবে। যার ফলে ভেঙে দিলে কি হবে, শুক্রাণুটা ভেতরে ঢুকে যায়, নিষিদ্ধ হয়ে যায়। বুঝতে পারছো? এই কাজটা কিন্তু এখানে হয়। তারপরে কি বলছে দেখো, লাইসোজোমের কার্যকলাপ স্টাডি করে জাপানি সেল বায়োলজিস্ট ডাক্তার ইয়োশিনোরি ওসুমি এত সালে নোবেল প্রাইজ পায়। এটা মনে রাখতে পারো, ঠিক আছে? যে 15টি জিন লাইসোজোমের অটোফেগি নিয়ন্ত্রণ করে থাকে। কয়টি জিন? 15টিতে, মনে রাখতে পারো। এখানে কোনো সমস্যা আছে যতটুকু বললাম, বুঝতে পারছো তো নাকি? তাহলে এখানে কি কি বললাম বলো তো, লাইসোজোম কি, কি ধারণ করে, হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইমগুলো কি কি ধরনের এনজাইম মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ গঠনটা একটু পড়লাম, বাইরে কি থাকবে, লিপিড লেয়ার থাকবে, ওয়ান লিপিড প্রোটিন লেয়ার থাকবে, এবং এটা মেইনলি কি করে, প্রোটেকশন করে আমাদের হাইড্রোলাইটিক এনজাইমগুলোকে যাতে বেরিয়ে আসতে না পারে। তবে প্রতিকূল পরিবেশ, অর্থাৎ যদি তীব্র খাদ্য সংকট পড়ে, তখন কি হতে পারে, এই যে প্রাচীরটা বিগলিত হয়ে গিয়ে এনজাইমগুলো বাইরে বেরিয়ে আসে, ফলে আমাদের সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো কি হতে থাকে, ধ্বংস হতে থাকে। এতে বলা হয় অটোফ্যাগি বলা হয়, ঠিক আছে? হ্যাঁ একে এই জন্য কি বলা হয়, সুইসাইডাল ব্যাগ, হ্যাঁ সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে। হ্যাঁ তাহলে দেখো আবার যখন আমাদের এইভাবে পুরো কষ্টে যদি ধ্বংস করে যায়, তখন তাকে কি বলি, অটোলাইসিস বলে। এগুলো আমাদের জান থাকতে হবে। আবার এটা কাজ, এগুলো কাজ আবার আরো কি দেখলাম, যে শুক্রাণু যখন ডিম্বাণুর সাথে নিষেধ করতে শুরু করে, তখন ডিম্বাণু যে প্রোটেক্টিভ লেয়ার বিগলনের প্রয়োজন হয়, তখন হ্যাঁ তাহলে আমাদের তখন কি হয়, শুক্রাণুর থেকে এক ধরনের এনজাইম নিষিদ্ধ হয়। তখন এই এনজাইমের মাধ্যমে কি হবে, এই এনজাইম কোথা থেকে নিষিদ্ধ হয়, ওখানে লাইসোজোম থাকে, হ্যাঁ ডিম্বাণুর প্রাচীরকে বিগলন করে, পরে শুক্রাণুটা ভেতরে প্রবেশ করার মাধ্যমে নিষিদ্ধ হয়ে যায়। বুঝতে পারছো? ওকে, এখন দেখো রাইবোজোম এবং লাইসোজোমের মধ্যে পার্থক্যগুলো একটা দেখে নিবা, বলতে হবে। হ্যাঁ একটু বডিটা আসে ক নাম্বারে দেয়। তো এখন দেখো আমরা পরের টপিকটা যাবো, মাইটোকন্ড্রিয়া পড়বো, ইম্পর্টেন্ট জিনিস, ওটা পরে পড়তেছি। মাইটোকন্ড্রিয়া, তো বলো তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমরা কি জানো? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়। তো মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় বলতে পারবা? হ্যাঁ মেইনলি যে আমাদের জীবদেহের শক্তিটা এখানে তৈরি হয়, দেহ চালিকার শক্তি মেইনলি এখানে তৈরি হয়ে থাকে। তো আমরা দেখি আসলে মাইটোকন্ড্রিয়া কি বা কেমন। তার আগে যদি আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটা দেখতে চাই,
দেখো মাইটোকন্ড্রিয়ার গঠনটা আগে আমরা দেখি। দেখো মাইটোকন্ড্রিয়া, দেখো এই চিত্রটা দেখো, আসলে মাইটোকন্ড্রিয়া এমন, ঠিক আছে? তো বাইরে একটা লেয়ার থাকবে মেমব্রেন, বাইরে একটা মেমব্রেন থাকবে, ভেতরে আর একটা মেমব্রেন আছে দেখো। আর হ্যাঁ, তো মেমব্রেনের দেখো এই যে ভেতরে যে মেমব্রেন, ভেতরের মেমব্রেন এবং বাইরের মেমব্রেনের মাঝে যে একটা ফাঁকা জায়গা তাকে আমরা কি বলি? বহিস্থ কক্ষ বলে থাকি। এবং ভেতরের মেমব্রেনের ভেতরের যে অংশ তাকে বলি কি আমরা বলতো? অভ্যন্তরীণ কক্ষ বা ম্যাট্রিক্স বলে থাকি। কি বলে থাকি? ম্যাট্রিক্স বলে থাকি। ম্যাট্রিক্স মেনলি দানাদার হয়ে থাকে এখানে, ঠিক আছে? এখন দেখো এই যে রাইবোজোমের মাঝে ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছে না, এদেরকে আমরা কি বলি? ক্রিস্টি বলে থাকি। এবং এর মাঝে দেখো অনেক কি থাকে? রাইবোজোম থাকে এবং ডিএনএ থাকে। এই যে এখানে গোলের মধ্যে থাকে, এখানে কি থাকে? ডিএনএ থাকে। তো আমি এখানে একটা চিত্র আছে, একটা দেখো আরো বুঝতে পারবা। এই যে চিত্রটা দেখো, তাহলে দেখো আসলে এইরকম থাকে ভেতরে, ঠিক আছে? হ্যাঁ, চিত্রটা হলো এইরকম থাকে। তাহলে এটা কি থাকবে? মাঝে মাঝে এই যে ডিএনএ থাকে পেছানো ভাবে, আসলে ডাইনে তো ভাবে ডিএনএ তো এরকম থাকে, তাই না? তো এখানে ডিএনএ এভাবে থাকে। ওকে, তো এখানে এই দেখো ছোট ছোট সবুজ রঙের রাইবোজোম দেখতে পাচ্ছি আমরা এখানে। ওকে, এইরকম দেখতে পাচ্ছি আমরা। তো এখন দেখো 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 প্রকৃত উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো কি বলতো? কাদের ক্ষেত্রে বলতো? প্রকৃত জীবকোষের, উদ্ভিদ কোষ বলে বলছি, জীবকোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। কেননা মাইটোকন্ড্রিয়া না থাকলে কি হতো না বলতো? শক্তি উৎপন্ন হতো না। হালকা পরিমাণ হতো কোথায়? সাইটোপ্লাজমে, সেটা দিয়ে আমাদের জীবন চলতো না, ঠিক আছে? দেখো কোষের যাবতীয় জৈবিক কাজের শক্তি সরবরাহ করে বলে মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়। পরীক্ষায় এটা আসে, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? তখন কি বলবো? খালি এটুকু বললে হবে? কোষের যাবতীয় জৈবিক কাজের শক্তি, মানে পাওয়ার যদি 1 নম্বরে দেয় সেক্ষেত্রে এটা বলতে পারো। যদি খ নম্বরে দেয় যে মাইটোকন্ড্রিয়াকে কেন জীবদেহের বা জীবকোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে, বা যদি এরকম বলে, ঠিক আছে, পাওয়ার হাউস কেন বলা হয়, তখন কি বলতে হবে? যে আমরা জানি যে জীবদেহের অধিকাংশ শক্তি, মানে আমরা জীবদেহের প্রয়োজনীয় শক্তি শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়ে থাকে, এবং এই শ্বসন প্রক্রিয়ার 4টি ধাপের মধ্যে গুরুত্বপূর্ণ 3টি ধাপে মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তাই মাইটোকন্ড্রিয়া কি বলা হয় থাকে? কোষের পাওয়ার হাউস এটা বলতে পারো, এটা বলবা। তারপর দেখো, তাহলে দেখো এই অঙ্গন থেকে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসাইল কোয়ে, বাসিটাইল কোয়ে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম প্রভৃতি ঘটে থাকে, 3টা ঘটে থাকে। দেখো জানো তো এগুলো না, এগুলো আমরা বিস্তারিত জানবো পরবর্তীতে। দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপাদন করে, তাদের কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া। সংজ্ঞার মতো করে বলিস, মনে রাখতে পারো, তোমরা তোমাদের মতো করে বলতে পারো, ঠিক আছে? সংজ্ঞাটা এভাবে বলা যায়। তো এখন দেখো এটা কিন্তু দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, ঠিক আছে? শুধু একটাই ছিল, এক স্তর, সেটা কি? লাইসোসোম, এটা মনে রাখবা। ওকে, দেখো তোমরা বলছিলা যে আসলে কোন নামটা, কোনটার আবিষ্কারক নামটা বেশি মুখস্থ করতে হবে। এইটার নামটা মনে রাখতে হবে, আবিষ্কারকের নামটা। আবিষ্কারক এবং নামকরণ। দেখো কি করছে বলো তো? এই যে বিজ্ঞানী সুইডেন, দেখো সুইডিশ বিজ্ঞানী হবে সম্ভবত কলিকার। তারপরে কলিকার কি করছে? পতঙ্গের পেশিকোষের সাইটোপ্লাজমে ক্ষুদ্র এমন অসংখ্য অঙ্গাণুর উপস্থিতি লক্ষ্য করেন। কে বলতো? প্রথম লক্ষ্য করে কে বলতো? হ্যাঁ, কলিকার সর্বপ্রথম এটা দেখেন। এর নাম দেন কি বলতো? সার্কোকোষ। দেখো তাহলে পেশিকোষ, পেশি অপর নাম কি বলতো? সার্কোলেমা, পেশিকোষ। হ্যাঁ, তো সার্কোলেমা এই জন্য এখানে কি বলছি আমরা, যেহেতু এটা প্রথমে সর্বপ্রথম পেশিতে পাওয়া যায়। কোথায়? পেশিতে পাওয়া যায় এক ধরনের ছোট ছোট অঙ্গাণু দেখা যায় কোষের মধ্যে, এই জন্য এর নাম দেয় কি বলতো? সার্কোসোম দেয়। এবং কোষের সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যয় করেন এবং ফিলা নামকরণ করেন। কি করেন বলতো? কে? যে ফ্লেমিং কি করেন? কোষের সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যয় করেন এবং নাম দেন কি? ফিলা। ওকে, তারপরে কি করে? অল্টম্যান কি করে? এদের বায়োপ্লাস্ট নামকরণ করে। বায়োপ্লাস্ট নামকরণ কে করে? এটা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষা আসে, বুঝছো? এটা মনে রাখবা। আর দেখো ডাইরেক্ট যেটা ভেরি ভেরি মনে রাখতেই হবে, কার্ল বেন্ডা। কার্ল
বেন্ডা এই অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। তাহলে মাইটোকন্ড্রিয়া নামকরণ কে করেন? কার্ল বেন্ডা। এটা মনে রাখতে হবে। আর কিছু মনে রাখো বা না রাখো, কার্ল বেন্ডাটা মনে রাখবা, কার্ল বেন্ডা। আর বায়োপ্লাস্ট নামকরণ কে করে এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে কোষের সাইটোপ্লাজমে এরা বিক্ষিপ্তভাবে অবস্থান করে এবং কোষের আয়তনের 20 ভাগ হলো কি? মাইটোকন্ড্রিয়া। মনে রাখতে হবে কোষের আয়তনের 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া। ওকে, উৎপত্তিটা দেখো, বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। কিসের মাধ্যমে? বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। দেখো, কোষে একটি মাত্র মাইটোকন্ড্রিয়ন থাকলে তা কোষ বিভাজনের সাথে সাথে বিভাজিত হয়ে যায়। যখন কোষ বিভাজন হয় মাইটোসিস, তখন এটা বিভাজিত হয়ে যায়। সংখ্যা দেখো যদি বলি, প্রকারভেদে প্রতি কোষে এক হতে একাধিক হতে পারে। সাধারণত গড়ে কত হয়ে থাকে? 300 থেকে 400। এটা কটা মনে রাখতে হবে, 300 থেকে 4টি মাইটোকন্ড্রিয়া থাকে প্রতি কোষে গড়ে। এবং যকৃতে কোষে 1000-এরও বেশি থাকে। এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যকৃত কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? 1000-এর বেশি। সাধারণ কত থাকে? 300 থেকে 400। তবে যকৃত কোষে 1000 বেশি, ঠিক আছে? তে অ্যামিবাতে আরো বেশি থাকে, এর থেকে বেশি থাকে, ঠিক আছে? তো এখন এটা আসে যে পরীক্ষা বাড়ছিল, মেডিকেল বাড়ছিল, ডেন্টালে, যকৃত কোষে 1000-এরও বেশি থাকে, ঠিক আছে? এই যে এগুলো সাইজ কোনটা কি একটু দেখে নিও, অত দরকার নাই। এখন দেখো আবরণী। দেখো, প্রতিটি মাইটোকন্ড্রিয়ন লিপোপ্রোটিন বাইলেয়ারে 2টি মেমব্রেন দ্বারা গঠিত। কি বলতো? আগে বললাম প্রায় সব লেয়ারে কি দ্বারা তৈরি বলতো? লিপোপ্রোটিন, অর্থাৎ লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি হয়ে থাকে। এটা মনে রাখবো, ঠিক আছে? তো দেখো, এই যে বললাম, এতে বিভিন্ন যে আমাদের মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স আছে, তাই না? ম্যাট্রিক্সে দেখো বিভিন্ন কিছু আছে, রাইবোজোম আছে, প্রোটিন আছে, মানে রাইবোজোম আছে, ডিএনএ আছে, বললাম না? এখানে আবার বিভিন্ন ধরনের কি থাকে বলতো? এনজাইমও থাকে, বুঝছো? এগুলো একটু রিডিং দিয়ে নিবা, কি কি থাকে যে মাঝে, এগুলো একটু রিডিং দিয়ে নিবা, বুঝছো? মানে বিভিন্ন, এখানে তো আমরা জানি যে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে আমাদের শোষণের বিভিন্ন ধাপ সম্পন্ন হয় না? তো শোষণের বিভিন্ন ধাপ সম্পন্ন হয়, যেমন আমাদের কি বলতো? ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেলটা আছে, তারপরে যে এটিপি সিনথেসিস এনজাইম আছে, আবার এটিপি আছে, এগুলা এনজাইম আছে। মানে অর্থাৎ বিভিন্ন যে ইগুলো আছে, আমার ধাপগুলো আছে, ওইগুলো সম্পন্ন করতে হলে যে যে এনজাইমগুলো দরকার, সেগুলো কই থাকবে? এইগুলো থাকে। তাহলে এই কাজগুলো মূলত কি বলতো? কি কাজ বলতো? রক্ষণাত্মক মানে কাজ, মানে মিলে অ্যানাবলিক কাজগুলো কি কেমন বলতো? রক্ষণাত্মক মানে কি? অ্যানাবলিক কাজ। আমরা জানি এখানে তৈরি হবে না, কি তৈরি হবে? হ্যাঁ, এই যে এটিপি তৈরি করবে, এই যে এগুলো তৈরি করছে না, এটিপি সিনথেসিস মানে কি? এটিপি তৈরি করবে এনজাইমটা। তার মানে এটা কি ধরনের কাজ করবে? তৈরি করার কাজ করতেছে, অ্যানাবলিক কাজ করতেছে, রক্ষণাত্মক। প্রকোষ্ঠ যদি বলি, এখানে দেখো, দেখো 2 মেমব্রেনের মাঝখানে ফাঁকা স্থানকে কি বলি আমরা? বৈশিষ্ট্য কক্ষ। এগুলো আগে বলছি। এবং ভেতরে ম্যাট্রিক্সের ভেতরে তাকে কি বলি আমরা? অভ্যন্তরীণ কক্ষ। দেখো, অভ্যন্তরীণ কক্ষ জেলির নাই ঘন সমসত্ব পদার্থ বা ধাত্র দ্বারা বা ম্যাট্রিক্স দ্বারা কি থাকে? পূর্ণ থাকে। এগুলো থেকে ম্যাট্রিক্স বলা হয়ে থাকে, ঠিক আছে? জানো যে ভাস কি বলা হয়, কিসটা, এগুলো একটা দেখে নিবে, এগুলো ইম্পর্টেন্ট না। তো দেখো অক্সিজম দেখো, মাইটোকন্ড্রিয়ার আবরণীর অন্তর্গাতে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে। এদের কি বলা হয়? অক্সিজম। আমি তোমাদের একটু দেখাই। এই যে চিত্রটাকে দেখলাম, কোথায় দেখলাম? উপরের দিকে না? এই দেখেন, দেখো কিস্ট্রি গায়ে দেখো ছোট ছোট কি থাকে? এই দেখো দানা লেগে থাকে। এই যে এদের কি বলা হয় বলতো? অক্সিজম বলা হয়ে থাকে। এগুলো কি বলতো? এই যে ভেতরে আছে, এগুলো অক্সিজম বলা হয়ে থাকে, বুঝতে পারছো? এদেরকে অক্সিজম বলা হয়ে থাকে। ওকে, বলা হয়ে থাকে সম্ভবত এরা কি করে বলতো? এটিপি সিনথেসিস, ওই অক্সিজম মিলে আমরা বলি না, এটিপি তৈরি করতে যারা সাহায্য করে তারাই কি বলতো? অক্সিজম বলে থাকে। এগুলো এনজাইমের কথা নাম বলছে, এগুলো একটু পড়ে নিবা। এবং এখানে থাকে ডিএনএ থাকে, এটা মেনলি কি থাকে বলতো? বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে, এটা একটু বলবা। তো মাইটোকন্ড্রিয়ার নিজস্ব একটা কি বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার যে রাইবোজোমটা কত এজ বলতো? 70 এজ। এটা কি বলতো? অপ্রকৃত মানে আদি কোষের নেয়। কি কোষের নেয় বলতো? আদি কোষের নেয়। এটা মনে রাখবে একটু। মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম হলো আদি কোষের নেয়, 70 এজ লেখা আছে এখানে। ওকে, দেখো এর নিজস্ব ডিএনএ না থাকলেও মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসন সম্পন্ন করা, এটিও সম্পন্ন করে এবং ম্যাট্রিক্সে থাকে।
নিজস্ব ডিএনএ না থাকলেও মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসন সম্পন্ন করা সম্ভব হতো না। বুঝতে পারছো? যদি না থাকতো এই জন্য, তাহলে কি, তাহলে নিজস্ব ডিএনএ কেন আছে বলো তো? শোষণ সম্পন্ন করার জন্য। এটা কি মনে রাখবে, মানে উল্টো কথাটাই বল দিলে হবে। রাসায়নিক গঠনে কি কি আছে একটু দেখে নিবা, বলা কিছু নাই এখানে, ঠিক আছে? এবং হ্যাঁ মনে রাখবা যে এখানে প্রচুর পরিমাণে কি থাকে, ভিটামিন ই থাকে, এটা একটু দেখতে পারো। মাইটোকন্ড্রিয়ায় কোন ভিটামিন থাকে? ভিটামিন ই, ভিটামিন ই, ভিটামিন অন্য কোনো ভিটামিন ই আছে তো, সো এটা একটু ইম্পর্টেন্ট। দেখো তাহলে আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কি লিপোপ্রোটিন সমৃদ্ধ বললাম, তো মাইটোকন্ড্রিয়া প্রায় 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম রয়েছে, এটা একটু দেখে নিলাম। ওকে, এই যে কার্ডিওলিপিন আছে নামক বিশেষ ধরনের ফসফোলিপিড আছে। তাহলে এর প্রাচীরে কি থাকে? অন্তঃঝিল্লিতে, ভেতরের ঝিল্লিতে কার্ডিওলিপিন নামক এক ধরনের কি থাকবে? ফসফোলিপিড থাকবে। এখানে আর কিছু এগুলো নেই। তো এখন দেখো যে কাজটা মিলে লাগবে, এখানে কি লাগে বলে দাও তো? মাইটোকন্ড্রিয়া কি বা কাকে বলে, মাইটোকন্ড্রিয়ার গঠনটা একটু দেখলাম, চিত্রটা শিখতে হবে, ঠিক আছে? এগুলো জানতে হবে এবং তারপরে কি জানতে হবে আমাদের, মানে পাওয়ার হাউস কেন বলা হয় এটা তো জানতে হবে, দেন কাজটা জানতে হবে, শেষ, আর কিছু জানতে হবে না। চিত্র, মাইটোকন্ড্রিয়া কাকে বলে, একে কেন পাওয়ার হাউস বলা হয়ে থাকে, এর মধ্যে শোষণে কি কি ধাপ আছে এবং কাজটা, গঠনটা, আর কিছু লাগবে না। ছোটখাটো ভেতরে কঠিন করলে এমসিকিউ দিতে পারে, কিন্তু লিখিতের কথা বলতেছি যেগুলো বললাম এরপরে কিছু করতে হবে না, মানে কঠিন না, মানে আসলে লিখিতের জন্য ভয় করা দরকার নেই, এত তো অনেক কিছু আছে, সব মনে থাকবে না। তবে দেখা যায় যে এমসিকিউগুলো খুব সহজ দেয়, কঠিন করে না, তো পারবা যেগুলো দেয় এগুলো সহজ। দেখো এখানে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো দেখো, এগুলো দেখো, কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন এবং নিয়ন্ত্রণ করে, আমি তো জানি, এবং শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম ইত্যাদিও ধারণ করে থাকে, তাই না? যেহেতু শ্বসনীয় হয় এর মধ্যে, মানে এনজাইমগুলো এখান থেকে ব্যবহার হয়ে থাকে। শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, তারপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন হয়ে থাকে। দেখো নিজস্ব ডিএনএ আরএনএ উৎপন্ন করা এবং বংশগতির ভূমিকা রাখা, যেহেতু এতে নিজস্ব ডিএনএ আরএনএ আছে, অত বংশগতি, হ্যাঁ বংশগতিতে ভূমিকা রাখে আর কি। প্রোটিন সংশ্লেষণ এবং বিপাকেও সাহায্য করে, কেন বলো তো? কারণ এখানে রাইবোজোম আছে, কি আছে? তো রাইবোজোম যেহেতু আছে যেখানে, সেখানে কি হবে? প্রোটিন সংশ্লেষণ হবে। আর কোথায় ছিল বলো তো? ক্লোরোপ্লাস্টও ছিল, মেইনলি কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ কি নিউক্লিওপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকবে বলো তো? রাইবোজোম থাকবে। তাহলে দেখো এখানে যেহেতু রাইবোজোম আছে আমরা দেখলাম, এই জন্য এটা কি করবে? প্রোটিন সংশ্লেষ করবে এবং বিপাক করবে। এছাড়া কি বলতো, এরা ক্যালসিয়াম এবং পটাশিয়াম প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনও সক্ষম। আর দেখো শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করে, এটা মনে রাখতে হবে। এরা কি গঠনে সহায়তা করে? শুক্রাণু এবং ডিম্বাণু গঠন। তাহলে শুক্রাণুর কথাটা এখানেও আছে, ডিম্বাণুর কথা এখানেও আছে, আবার কি আছে? লাইসোজোমেও আছে। কিন্তু বুঝতে হবে কোনটা কি বলছে। এটা গঠনে সহায়তা করে, ওটা কি করে? প্রাচীর গলনে সহায়তা করে, এই জিনিসটা মনে রাখতে হবে। কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রাখা করে, যেহেতু কি করে বলতো? পরিবহন করে। এর কাজ কি বলতো? ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহন করা। সো এ কি করে? কোষের বিভিন্ন জায়গায়, সাইটোপ্লাজমের বিভিন্ন জায়গায় কি করবে? এই ক্যালসিয়ামের আয়নের ঘনত্ব ঠিক করবে, যেখানে নাই সেখানে বহন করবে, ফেরি করে বেড়াবে, এরকম বলতে পারো। দেখো কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছো? অ্যাপোপ্টোসিস, এগুলো নেক্রোসিস, এগুলো পরে জানবা, বলবো না, ঠিক আছে? কোষ বিভাজন থেকে অ্যাপোপ্টোসিস। দেখো রক্তকণিকা এবং হরমোন উৎপাদনে ব্যবহৃত হয়, কি বলতো? মাইটোকন্ড্রিয়া রক্তকণিকা হরমোন তৈরিতে ব্যবহৃত হয়, এটা বলছে। এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন থাকে, যেগুলো আয়নগুলো থাকে, এগুলো মনে রাখতে হবে। এগুলো একটু মনে রাখবা, এসিডটা একটু দেখে নেবে, এগুলো কি কি রোগ হয়ে থাকে একটু দেখবা, ডিসঅর্ডারগুলো আছে। দেখো এই যে মাইটোকন্ড্রিয়া ডিএনএতে মিউটেশন ঘটতে পারে, বুঝছো? ডিএনএ মিউটেশন একটু পরে আমরা জানবো মিউটেশন বলতে কি বোঝানো হয়। অর্থাৎ ডিএনএ সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়, বুঝছো? জিন সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়, তাকে আমরা মিউটেশন বলে থাকি। এটা হলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার সৃষ্টি হয়। এটা 100-এর মতো কি আছে? রোগ আছে। পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1 ডায়াবেটিস, এগুলো মেইনলি কি হয়ে থাকে বলো তো? যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার বলতে পারি আমরা, মনে রাখতে পারবা যে নিচের কোনটি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারে অন্তর্ভুক্ত নয়। তিনটাতে থাকবে, বাকি আরেকটা তোমাকে করে নিতে হবে। সো ঠিক আছে, এটা দেখো যে এন্ডোসিম্বায়ন্ট, বিষয়টা দেখো ইউক্যারিওটিক কোষে বিদ্যমান ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে কোষে কি বলা হয়? এন্ডোসিম্বায়ন্ট হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে? ইউক্যারিওটিক বলতে কি বোঝানো হয়?
মানে প্রকৃত কোষ। মানে প্রকৃত কোষ। হ্যাঁ, ধারণা করা হয় যে ইউক্যারিওটিক কোষ দ্বারা এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণকৃত কিছু ব্যাকটেরিয়া থেকে বিবর্তিত হয়ে এসব অঙ্গাণুর উৎপত্তি হয়েছে। তার কি থেকে হয়েছে বলতো? হ্যাঁ, ব্যাকটেরিয়া থেকে এগুলো হয়েছে। ওকে, হ্যাঁ এগুলো দেখবে নিচের লাইনটা দেখো, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন রক্ষণাত্মক এবং অন্তর্গঠন কি বলতো? কর্মদায়ক। বহির্গঠন রক্ষণাত্মক এবং অন্তর্গঠন কর্মদায়ক, মনে রাখতে হবে। প্রোটেক্টিভ, বুঝছো? প্রোটেকশন করে এবং ভেতরটা কর্মদায়ক, এটা একটু মনে রাখবা কি বলছো। তো এটা হলো। তো এখন আরেকটা টপিক আছে, সেটা হলো প্লাস্টিড। প্লাস্টিড কি পড়তেছো কি বলতো? এর আগের দিন পড়া গেছে, ওটা পড়ছিলাম, কমপ্লিট করছিলাম পড়া? আগের দিনে পড়াগুলো পড়ছিলাম, তোমরা পড়ো নাই? মনে রাখো, ভালো পড়াচ্ছে, মনোযোগ দাও, ওগুলো কিন্তু পড়তে হবে তোমাদের, এগুলো বিষয় হয়ে যাবে একদম, ঠিক আছে? ওকে, রেগুলার পড়াগুলো কিন্তু রেগুলার মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা। মানে একসাথে মুখস্থ করতে গেলে মনে থাকবে, তাহলে এটা কিন্তু মুখস্থ বিদ্যায় কিন্তু বিষয়, বুঝছো? এই জন্য মুখস্থ বিদ্যা। তুমি দেখো বায়োলজি নিজে পড়ে সমাধান করতে পারবা, কিন্তু ওই মানসিকতার কারো হয় না, কারণ মনোযোগ থাকে না, একটু পড়লেই ভালো লাগে না, এত বুঝতে পারে কে। কিন্তু যখন এখানে একটা নির্দিষ্ট তুমি একটা শিডিউলের মধ্যে আসো, প্রতিদিন অল্প অল্প করে পড়া দিচ্ছি, একটু বুঝাই দিচ্ছি, তাহলে তোমার এটা কিন্তু যেগুলো পড়লে মুছতে করলে দেখো অর্ধেক শেষে খুব ভালো লাগবে। আমি মোটামুটি সবই জানি, কিন্তু দেখো এমনিতে পড়তে যাও, কারণ এমনিতে কেউ একদিনেই অল্প করে এত করে পড়ে না, করে পড়তে থাকে, রিডিং পড়া শুরু করতে থাকে, না কিছুই নাই, মাথায় নাই, বা ভালো লাগে না, যে বোরিং লাগতেছে, মুছতে হয় না, বুঝছো? সো রেগুলার অল্প একটু পড়তে হবে। তোমাদের দেখো ঝামেলা হবে, অনেকগুলো একদিন ভালো করে মুছতে করতে পারবে না। হ্যাঁ, এটা সমস্যা, ঠিক আছে, কিন্তু দেখবা ভালো করে মুছতে করতে পারবে না, ঠিক আছে? কিন্তু প্রতিদিনে পড়া যখন প্রতিদিন পড়বা, তখন দেখবে একদম মুখস্থ থাকবে। মডেলগুলো বলতে হচ্ছে তো এটা নাই। দেখো তাহলে প্লাস্টিড, ওটা পরে পড়েছে, এই তিনটা ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছে, ওদের মিলছেন কি প্রশ্ন আস না তো কেন হবে? প্লাস্টিড, প্লাস্টিড তো বললো না। প্লাস্টিড তাহলে কাদের থাকে বলো তো আগে? উদ্ভিদ কোষে থাকে। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের একটি বিশেষ অঙ্গ হলো প্লাস্টিড। তো দেখো প্লাস্টিকের এক প্রকার, আমরা আগে তাহলে সংজ্ঞাটা পড়ে নিই। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, বৃত্তাকৃতি অথবা তারাকৃতি বিভিন্ন আকৃতি হতে পারে সজীব বর্ণধার বস্তুগুলোই হলো কি বলতো? প্লাস্টিড। বা প্লাস্টিড কি থাকলে এটা তুমি তখন দিতে পারো। তো এটা বিভিন্ন অংশ নিয়ে গঠিত, এগুলো আমরা পরে দেখতেছি। তো দেখো এখানে দেখো যে ওখানে যেমন দেখলাম এটা আমাদের মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার, এখানে এর আবিষ্কারটা মুখস্থ করতে হবে, বুঝছো? নাম দেয় কি বলতো? শিম্পার। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা আগে দেখি মাইটোকন্ড্রিয়ার প্রকারভেদটা দেখি, কি প্লাস্টিকের প্রকারভেদটা দেখি। প্লাস্টিককে মেইনলি আমরা দুই ভাগে প্রথমত ভাগ করি, একটা হলো বর্ণের উপর ভিত্তি করে, একটা হলো বর্ণযুক্ত, আর একটা হলো কি বর্ণ। এটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। এটা আমরা প্রথম দিনে বলছিলাম না। দেখো বর্ণযুক্ত গুলো কি? ক্রোমোপ্লাস্ট, এটা হলো ক্লোরোপ্লাস্ট বা সবুজ বর্ণের। ক্রোমোপ্লাস্ট মানে কি? রঙিন। এটা কি বলতো? রঙিন অংশ থেকে। দেখো এর মধ্যে যেটা আমরা লাল রঙের যেটা কি বলি আমরা? রোডোপ্লাস্ট। এবং বাদামি বর্ণের কি বলি আমরা? থিওপ্লাস্ট। এগুলো আর তো কই যে আমরা শৈবাল পড়বো না, তখন আর ওখানে বিভিন্ন ধরনের পড়বো, পিওফাইটা, রোডোফাইটা, ফাইটোফাইটা, পাইরোফাইটা, বিভিন্ন ধরনের পড়বো কালার হিসাবে। সেখানে দেখো রোডোপ্লাস্ট, তারপরে কি পিওপ্লাস্ট, এবং হলো জ্যান্থোপ্লাস্ট মানে কি হলুদ বর্ণের। মনে রাখতে হবে কোনটা কি রঙের। পিওপ্লাস্ট হলো বাদামি বর্ণের, রোডোপ্লাস্ট হলো লাল বর্ণের, জ্যান্থোপ্লাস্ট মানে কি হলুদ বর্ণের, এবং ক্যারোটিনোপ্লাস্ট মানে কি এটা। এগুলো মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারতে হবে, বুঝতে পারছো? ওকে। আর সবুজ বর্ণেরটা কি বলতো? ক্লোরোপ্লাস্ট। এগুলো মনে রাখতে হবে। এখন দেখো এখানে যেটা বললাম, এই যে বর্ণহীন বা লিউকোপ্লাস্ট, এটা কোথায় থাকে? এটা কিন্তু আমরা বলছিলাম যেখানে সূর্যের আলো পৌঁছায় না, মেনলি এখান থেকে শেকড়ের দিকে থাকে, তাই না? হ্যাঁ, মূলের দিকে থাকে, এগুলো থাকে। তো এগুলো দেখো এখানে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি, তিনটা নাম। একটা কি বলতো? অ্যামাইলো প্লাস, একটা কি বলতো? অ্যালিউরো প্লাস, একটা কি বলতো? হ্যাঁ, ইলেভোপ্লাস্ট, ঠিক আছে? তারপর দেখো এখন দেখো এইটা মনে রাখতে হবে যে অ্যামাইলোপ্লাস্ট যেটা আছে, এটা মিলে কি করে বলতো? শ্বেত সার সঞ্চয় করে। উদাহরণ কি বলতো? আলুতে থাকে। তাহলে কোথায় থাকে বলতো? আলুতে মেনলি এটা থাকে, মনে রাখতে হবে। আলুতে কি থাকে? অ্যামাইলোপ্লাস্ট। মনে রাখতে প্রশ্ন আসতে পারে যে আলুতে কোনটি থাকে?
অ্যামোলোপ্লাস্ট কোনেই দেখা যায়? আলোতে দেখা যায়। শ্বেতসার মানে শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিড কোনটি? অ্যামাইলোপ্লাস্ট। এরকম বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। এটাও এমন অনুভব থাকতে পারে, এটা হলো প্রোটিন সঞ্চয়কারী ভুট্টা বীজ। কোথায় থাকে? অ্যালিউরোপ্লাস্ট ভুট্টা সঞ্চয়কারী। আর ইলায়োপ্লাস্ট কোথায় পাওয়া যায়? সেনেপথ সঞ্চয়কারী। একটু কষ্ট করে বুঝতে করতে হবে। সূর্যমুখী বীজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ওকে, তাহলে উপর দিকে একটু দেখি কি বলছি। হ্যাঁ, তাহলে দেখো এটাও মেনলি কি লিপোপ্রোটিন, ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্কের নাম হলো কি বলতো? সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্কের নাম হলো প্লাস্টিড। এটা কেমন কথা হলো না? সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ আবার মানে কি? মানে কি বলতো? হ্যাঁ, কোষীয় অঙ্গাণুগুলো আছে না, এর মধ্যে সবথেকে বড় কে বলতো? সাইটোপ্লাজমে প্লাস্টিড হলো সব থেকে বড়। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ওকে, প্লাস্টিড তাহলে এই যে সিম্বার নামকরণ করেন সর্বপ্রথম উদ্ভিদকোষী সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন, বুঝছো? সিম্বারটা মনে রাখতে হবে। নাম করে কি বলতো? ক্লোরোপ্লাস্ট। এটা মনে রাখতে হবে। এটা দেখো ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই। এটা মনে রাখতে হবে। প্রাণী কোষে তো প্লাস্টিড নেই, এটা আমরা জানি। পাশাপাশি ছত্রাক, ব্যাকটেরিয়া এবং নীলাভ, সবুজ শৈবাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার দাম, এটা স্টার হলো যদি বলি 7 স্টার, 7 স্টার দিয়ে রাখুন। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নাই, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে হবে। এখন দেখো আমরা একটু এদের গঠনটা দেখে এসি, তাই না? এই যে একটু গঠনটা দেখি, চিত্রটা দেখি, কি চিত্রটা বলছে। এই দেখো মেনলি প্লাস্টিড বলতে এখানে যেটা আলোচনা করবো সেটা কি বলতো? ক্লোরোপ্লাস্ট আমরা, তাই না? ক্লোরোপ্লাস্ট। আগে গঠনটা দেখি। প্লাস্টিকের প্রকারভেদটা তো বললাম, দেখলাম না? তো আমরা চিত্রটা দেখি। তো চিত্রটা দেখো, বাইরে তো লেয়ার, বস্তু লেয়ার, অন্ত লেয়ার, দুটো লেয়ার আছে, তাই না? এই যে লেয়ার আছে, এটা লেয়ার কি লেয়ার? বাই লেয়ার হলো লিপোপ্রোটিন বাই লেয়ার। ওকে ওকে, লিপোপ্রোটিন বাই লেয়ার। এখন দেখো এই যে দেখো মাঝে আমরা কি দেখতেছি বলতো? ম্যাট্রিক্স এখানেও আছে। কি আছে বলতো? ম্যাট্রিক্স। এই যে তরলের মধ্যে যেটা আছে ওটাকে ম্যাট্রিক্স বলতে হবে। এবং ম্যাট্রিক্সের মধ্যে যেটা আমরা বড় আকার দেখতে পাচ্ছি, এখানে কি দেখছি বলতো? আমরা গ্রানা দেখতে পাচ্ছি। কি বলতো? এই যে কয়েলের মধ্যে জিনিসগুলো দেখতে পাচ্ছি না, পেছনে পেছনে আছে, এগুলোকে কি বলি আমরা? গ্রানা বলি। আমরা অঙ্কন করবো কিভাবে? চিত্রটা অঙ্কন দেখা দিতে হবে। আচ্ছা, একটু বড় দেখতেছি, এটা গ্রানা বলে থাকে, ঠিক আছে? তো গ্রানাগুলো দেখো অসংখ্য কি বলতো? এইরকম মনে করো অসংখ্য ছোট ছোট ডিস্কের মতো জিনিস তৈরি না, অসংখ্য ছোট ছোট ডিস্ক নিয়ে তৈরি না? এইভাবে আমরা এইভাবে যুক্ত দিলে কি হয়ে যাবে? গ্রানা হয়ে গেলো না? অসংখ্য ডিস্ক নিয়ে তৈরি। এই যে প্রতিটা ডিস্ককে আমরা কি বলবো? থাইলাকয়েড বলবো। প্রতিটা ডিস্ককে কি বলবো? থাইলাকয়েড। তাহলে অনেকগুলো থাইলাকয়েড, মেনলি 10টার মতো, মোটামুটি 10টার মতো, 10টার বেশি আমরা বলে থাকি যে দেখতে যদি কম মনে হচ্ছে। তো এগুলো নিয়ে কি তৈরি করে বলো তো? থাইলাকয়েড তৈরি করে। তো আমাদের এখানে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের বা ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সে অনেকগুলো কি থাকে বলো তো? গ্রানাম থাকে। যে প্রতিটা গ্রানাম কিনে তৈরি, থাইলাকয়েড তৈরি। এবং গ্রানামগুলো আমাদের ল্যামেলার মাধ্যমে কি থাকবে? হ্যাঁ, স্টেমা ল্যামেলার মাধ্যমে কি থাকবে? যুক্ত থাকবে, পরস্পর সাথে যুক্ত থাকবে। তো এইগুলাই তো এখানে দেখবা যে এখানে কিছু কিছু দেখবা ছোট ছোট বিন্দুর মতো দেখা যায় সাথে, এখানে যেরকম এটাকে আমরা কি বলি? তৈলবিন্দু বা লিপিড আমরা থাকে এখানে, যেটাকে তাদেরকে আমরা কি বলি? আমরা তৈলবিন্দু থাকে। এবং এখানে কি থাকে? আমাদের শ্বেতসার থাকে, কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে? এবং ডিএনএ থাকে এখানে, ভিত্তিকার ডিএনএও থাকে এখানে। এগুলো আমরা দেখবো, যেগুলো ডিএনএ থাকবে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের মধ্যে রাইবোজোম থাকে, খুবই ক্ষুদ্র আকার রাইবোজোম থাকে। এখানে এই যে ছোট ছোট রাইবোজোম থাকে, এই দেখো জায়গায় জায়গায় ছোট কি থাকবে? রাইবোজোম থাকবে। তো আমাদের তাহলে কি মনে রাখতে হবে এভাবে আসলে কি কি থাকে এখানে? মেইনলি এর গঠন এক্সট্রা, সেটা হলো কি বলতো? আমাদের এই ম্যাট্রিক্সে কি থাকে? গ্রানা থাকবে। গ্রানাগুলো কি নিয়ে তৈরি? থাইলাকয়েডের তৈরি। থাইলাকয়েড দিয়ে ল্যামেলার মাধ্যমে, স্টেমা ল্যামেলার মাধ্যমে যুক্ত থাকে। এটুকু বলতে পারলে তুমি মানে মাশাআল্লাহ। এর মধ্যে আরো কি থাকবে অতিরিক্ত? ডিএনএ থাকবে, ঠিক আছে? তেল বিন্দু থাকবে, মানে লিপিড থাকবে এখানে, লিপিড কণা, এবং সেটা রাইবোজোম থাকবে এবং শ্বেতসার মানে কার্বোহাইড্রেট, এগুলো থাকবে। তো এই যে বলতে পারলাম মানে তুমি তাহলে যাই গঠন জেনে গেছো। তাহলে চিত্র কিভাবে অঙ্কন করবা? চিত্র অঙ্কন করা কি কঠিন? চিত্র অঙ্কন করা কি কঠিন বলো তো? চিত্র এখানে আমি অ্যাড করি না, চিত্র অ্যাড করি না। আচ্ছা, চিত্র অ্যাড করি নাই। তো মেইনলি যদি তাহলে দেখলে এখানে কিভাবে আর্ট করবো, আর্ট তাহলে কিভাবে করতে হবে? তাহলে এমনি
দিলা একটা বাই লেয়ার, হলো না, তাই হোক বড় হয়ে গেল। তো কি করবা আসলে মেইনলি এভাবে কিছু দিবা, একদম সহজ। একটার সাথে আর কি করবা এখন কথা হলো না যে ওখানে কেমনে কেমনে যোগ করা সামনে, তুমি তোমার মতো করে যোগ করে দিবা, ঠিক আছে? যে এটা যোগ আছে এটা বুঝাইলেই হলো, ঠিক আছে? এখানে একটা দিতে পারো এইভাবে, তো যুক্ত আছে এইভাবে পরস্পরের সাথে দিলেই হবে। এখানে কি আছে, এটা ম্যাট্রিক্স, তাই না? তো এখানে কি থাকবে, আমরা বিভিন্ন কালার দেবো, যে আমরা এখানে দিলাম কি দিলাম, আমরা এটা রাইবোজোম দিলাম, ঠিক আছে? এখানে কি দেবো আমরা, একটা আমরা ডিএনএ দিলাম, হ্যাঁ, আবার শেষ এখানে এটার নাম দিলাম হলো শেষ, এইভাবে দিলাম। তাহলে এখানে দিলাম তেল বিন্দু, বিভিন্ন কালারে করে দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল, ঠিক আছে? বাইরের লেয়ার, ভিতরের আবরণী, বাইরের আবরণী, নামটা দিলাম এটা কি, গ্রানা থাইলাকয়েড ল্যামেলা, স্টোন ল্যামেলা, ট্রান্সফার শেষ হয়ে গেল। শুধু বোঝা গেলেই হলো, ঠিক আছে? অত কোনো কঠিন কোনো ব্যাপার নেই। ওকে, তো এখানে দেখি মেনলি দেখো চিত্রটা আসলে এরকম থাকে, বুঝতে পারছো? এদের সাজানো থাকে এভাবে, ঠিক আছে? বা এরকম করলে এরকম হয়ে যাচ্ছে, এরকম অসংখ্য কি থাকবে, এগুলা লেয়ারে সাজানো থাকে, ঠিক আছে? ল্যামেলা দ্বারা যুক্ত থাকে। তুমি এখন দেখো একটা, দেখো এইটার থেকে দেখো তিনটা কানেকশন গেছে এটা দিকে, তাই না? দেখো তো এখানে দেখো কটা কানেকশন দেখেছে, এটার সাথে 3টা কানেকশন দেখেছে। সো এগুলো কোনো ব্যাপার না, তুমি শুধু দেখা যাবে যে কানেকশন আছে, কয়টা দাও কেমনে দাও এগুলো কোনো ব্যাপার না। সো এগুলা ঠিক আছে। তো এখানে তাহলে কি জানতে হবে, এখানে তাহলে জানতে হবে মেইনলি যেগুলো কথা বললাম এগুলো হলো মেইন কথা, টাইপগুলো পড়তে পারবা, এগুলো মেইন কথা। তাহলে আমরা দেখলাম প্লাস্টিক 3 প্রকার, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলো তো? ক্লোরোপ্লাস্ট। তার কারণ কি বলো তো, সালোক সংশ্লেষণের সময় দরকার, কার্যকরী করে। তো লিউকোপ্লাস্ট এগুলো একটু পড়বা, কোথায় আছে? আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট কি হতে পারে, ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট হতে পারে, ঠিক আছে? আমরা জানি লিউকোপ্লাস্টটা যেটা হলো আলোর অনুভূতিতে কারণে হয়ে থাকে, সাধারণত সূর্য আলোতে তাহলে কোথায় থাকবে, এই যে মূলে থাকবে, ভূগর্ভস্থ অঞ্চল থাকবে, ঠিক আছে? সূর্য আলো বোঝায় না, আকৃতিগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? এগুলো 3 ভাগ করা হয়, যে এগুলো আমরা বলে আসলাম, হ্যাঁ সকে দেখে আসলাম। ওকে ওকে, এগুলো দেখবা, শেষের কাজে এগুলো জমা করে এগুলো একটু দেখবা। ক্রোমোপ্লাস্ট বলতে কি বোঝায়, রঙিন, ঠিক আছে? এখানে ক্যারোটিন কি থাকে এটা আমরা অলরেডি দেখে আসলাম ওখানে, ঠিক আছে? দেখো যে কোনটার মধ্যে কি থাকে এগুলো দেখবা, গাছের মধ্যে থাকে কোনটা, এটা দেখবা। কাজ মিললে কি এটা একটা দেখতে পারো। দেখো ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে পুষ্প এবং রঙিন পাতা রঙিন ও সুন্দর হয়, তাই কি হবে, কীট পতঙ্গকে আকৃষ্ট করে, যার কারণে পরাগণ সংগৃহীত হয়ে থাকে। এবং দেখো রঙের কারণে ফল এবং বীজের বিস্তারে এদের ভূমিকা রয়েছে, বুঝছো? এগুলো মেনলি পরাগণের সহায়তা করার মেন লক্ষ্য আর কি, এবং আকর্ষণীয় করা। দেখো ফুলের পাপড়ির রং নানা ধরনের হওয়ার কারণটা কি? পাপড়ির রং দেখো এক ধরনের, ফুলের রং এক ধরনের। ফুলের পাপড়িতে পাপড়ির বৈশিষ্ট্যপূর্ণ এবং রং প্রধানত কি, অ্যান্থোসায়ানিন, বিটাসায়ানিন জাতীয় বিভিন্ন ধরনের রঞ্জকের উপর নির্ভরশীল। তাহলে এটা মনে রাখতে হবে, ফুলের পাপড়ি বিভিন্ন কালারের জন্য দায়ী কি, অ্যান্থোসায়ানিন এবং বিটাসায়ানিন, মুক্ত রাখতে হবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো মনে রাখতে হবে কোনটা কি জন্য। আবার দেখো কোষ রসের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব অর্থাৎ পিএস এর তারতম্য ঘটলে তবে রঙের তারতম্য ঘটে। মেনলি তাহলে দেখো পিএস আমরা জানি না, পিএস মেনলি আমরা জানি লিটমাস পেপারের রং পরিবর্তন করে, বা এরকম দেখো পিএস সাথে একটা রঙের ব্যাপার আছে এখানে, এটা তাহলে কোষের পিএস ক্ষারীয় প্রকৃতির হলে, যদি ক্ষারীয় প্রকৃতির হয় তাহলে কি হবে, ফুলের রং কি হবে, নীল হবে। এটা জানি যে নীল, আসলে ক্ষারের রং অনেকটা লিটমাসকে নীল করে, তো এখানে নীল প্রকৃতির হবে, এটা মনে রাখবা। এসিড হলে কি করবে, লাল করবে, লিটমাস পেপারটা মনে রাখবা। যখন কোষের পিএস নিউট্রাল হয় তখন কি হবে, বেগুনি রং বা কালচে রঙের হয়, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট এটা নিয়ে কি জানবে, এটা তো তোমরা সারাজীবন পড়ে আসছো। সবুজ বর্ণের প্লাস্টিককে কি বলা হয়, ক্লোরোপ্লাস্ট বলা হয়। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। কি সমন্বয়ে, ক্লোরোফিল এ ক্লোরোফিল বি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়বো। ক্লোরোফিল এটা কি বা কাজ কি, ক্লোরোফিল বি এর কাজ কি, এটা আমরা উদ্ভিদ সালচত্ব নিয়ে ওখানে গিয়ে পড়বো আর কি।
তো কি থাকে, ক্যারোটিন এবং জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত হয়ে থাকে, এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে এটা সবুজ বর্ণ মেইনলি হয়ে থাকে। এটা কি করে, এই যে সিম্বার আমরা একটু পড়ে আসলাম। দেখো, ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কি বলা হয়, কোষে রান্না করে বলা হয়। এটা আসতে পারে যে ক্লোরোপ্লাস্টকে কেন কোষে রান্না করে বলা হয় থাকে, কোন নাম্বার আসতে পারে, তখন কি হবে এটা, হ্যাঁ এটা বলবা। এবং শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় কোনটা বলো তো? হ্যাঁ, দেখো বিষয়টা দেখো, কনফিউশন, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, দেখো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলো এটা, কিন্তু এটা কি রান্নাঘর বলি কাকে, শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলি কাকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, যে ফ্যাক্টরি অফ দ্য সিনথেসিস অফ দ্য সুগার, তখন কিন্তু আবার এটা হবে। ঠিক আছে, বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, কনফিউশনাল কিন্তু প্রশ্ন, ভালো করে মনে রাখতে হবে বিষয় দুটা। এখানে কি বলছে, কারখানা। ঠিক আছে, কার্বোহাইড্রেট, ওটা কার্বোহাইড্রেট কথাটা থাকবে, এখানে কি থাকবে, শর্করা থাকবে, বাংলা থাকবে, এটা মনে রাখতে হবে, বা কিচেন হাউস অফ সেল, এটা বিষয় মনে রাখতে হবে। মাঝে এগুলো একটু দিবা, এই যে একটা আকারগুলো একটু মনে রাখতে হবে, কোন ধরনের কোষে প্লাস্টিকটা কি ধরনের, পেয়াল আকৃতি কই দেখা যায়, ক্লামাইডো মোনাসে পেয়াল আকৃতি, এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। শৈবিল আকার কি, স্পাইরো গাইরা, স্পাইরো গাইরা। সাপ, সতে সাপ হয়, এসতে সাপ, এই সাপ দিয়ে সব মনে রাখবা। ঠিক আছে, এসতে শর্বিল আকার, এসতে স্পাইরো গাইরা, এটা মনে রাখতে পারো। জালিকা আকার, ঠিক আছে, উডোগোনিয়াম। ঠিক আছে, এগুলো শব্দ আরো আমরা শিখবো ওইদিকে গিয়ে, যদিও ওই যে সতেরোশো অধ্যায় গিয়ে। উডোগোনিয়াম। তারাকাকার কোনটা হবে বলতো, জাইনেমা। ঠিক আছে, তারাকাকার। ভিতে আকৃতির, এটা হলো কি গার্ডেল আকৃতি, ইউলোথ্রাক্সের মধ্যে দেখা যায়, এগুলো পরে দেখবো আমরা। গোলাকার, এগুলো বলবা একটু, এই উদাহরণগুলো মনে রাখতে হবে, কোনটার আকৃতি কেমন। ঠিক আছে, পেয়াল আকৃতি কোনটা, সর্পিল আকার কোনটা, এগুলো একটু মনে রাখতে হবে। এখানে কি বলছে, লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস কত, এটা দরকার নেই, ইম্পর্টেন্ট অতটা। তো এগুলো একটু রিডিং দিবা, তেমন কিছু নাই, বুঝছো, এগুলো একটু রিডিং দিবা। ভেতরে মেকানিজম কেমনে কি তৈরি হচ্ছে, এগুলো কোনো দরকার নাই, আকারগুলো একটু, উৎপত্তি কিভাবে হয় ইম্পর্টেন্ট না, এমনি শুধু রিডিং দিবা। তো আবরণী ঝিল্লি যেটা বললাম, এটা জানে দ্বিস্তর বিশিষ্ট, আংশিক অনুপ্রবেশ মানে কি, সেমি পারমিয়েবল, অর্ধভিত্তা বলতে পারো। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট মেমব্রেনের ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, বুঝছো, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে মেমব্রেনে। ওকে, এটি কি হবে, এটি ব্যতিক্রমের গঠন। তো বাকি সবগুলো কি থাকে, ফসফোলিপিড থাকে। লিপিডের মধ্যে কি থাকে মেনলি বলতো, ফসফোলিপিড, কিন্তু এখানে ফসফোলিপিডের পরিবর্তে কি থাকে, গ্লাইকোসিল গ্লিসারাইড, এটা মনে রাখতে হবে। এখানে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, এটা মনে রাখতে হবে। এখন দেখো, ক্লোরোপ্লাস্ট হলো 3 মেমব্রেন দ্বারা তৈরি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অঙ্গাণু। তাহলে ক্লোরোপ্লাস্ট হলো 3 মেমব্রেন দ্বারা তৈরি এবং 3 প্রকোষ্ঠ বিশিষ্ট অঙ্গাণু। প্রথম মেমব্রেনটা হলো কি, এখানে বলা আছে সর্ববাহিরের মেমব্রেন। দ্বিতীয়টা হলো কি, মেমব্রেনের প্রথম মেমব্রেন নিচের দিকে বা ইনার মেমব্রেনের, যার সাথে স্টোমা পরিবেষ্টিত অবস্থায় থাকে। আর তৃতীয় মেমব্রেনটা হলো কি, থাইলাকয়েডের মেমব্রেন। ঠিক আছে, যে কি হবে, আলোকের সাথে বিক্রিয়া করবে। এই 3টা মেমব্রেনের কথা বলা আছে। এগুলো ইম্পর্টেন্ট না, তেমনটা পরীক্ষার জন্য লাগবে না। এখন দেখো, স্টোমা বা ম্যাট্রিক্স যেটা বললাম, ঠিক আছে, একটু জানি, ওই যে তরল পদার্থ যেটা আছে, পানিগ্রাহী কলের ধর্মী তরলকে স্টোমা বলা হয়, একটু পড়ে নেবা, এগুলো ব্যাপার না। এখানে বিভিন্ন কিছু থাকে, আমরা জানি রাইবোজোম থাকে। এই যে অঙ্গাণুগুলোর যে রাইবোজোম থাকে, সবগুলো মেনলি কি বলতো, হ্যাঁ আদিকোষী 70s। ঠিক আছে, এগুলো মনে রাখবো আমরা। এখানে যে বিভিন্ন ধরনের ডিএনএ আয়রন থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, এগুলো মনে রাখবো। ঠিক আছে, সাইটো আমরা জানি কি সাবস্টেশন এখানে হয়ে থাকে, তো এগুলো একটু বলবা আর কি। এগুলো থাইলাকয়েড গ্রানাম, এগুলো তেমন কিছু দরকার না, এগুলোতে বিভিন্ন ধরনের কালার কি থাকে, এগুলো একটা জানতে খুবই কোনটা কি থাকে, এগুলো একটু করতে হবে। এগুলো পরীক্ষা আসার মতো দিস না, বুঝছো, এগুলো একটু বলবো। মেল দেখো, 10 থেকে 100টি থাইলাকয়েড দেখো উপর্যুপরি সজ্জিত হয়ে একটি গ্রানাম তৈরি করে, যেটা বললাম 10টার বেশি, 10টা আমাদের এখানে একটু কটা দেওয়া আছে, 3 থেকে 4টা 5টা করে আছে। কিন্তু আসলে বিষয়টা কি বলতো, এত তো লেখা যায় না, অঙ্কন করা যায় না। 10 থেকে বেশি, 10-এর বেশি তৈরি হয়ে থাকে। প্রতিটি ক্লোরোপ্লাস্ট সাধারণত হলো 40 থেকে 60টি গ্রানা থাকে। এতগুলো অঙ্কন করা সম্ভব না, আমরা লিখে দিব অঙ্ক শুনতে।
তারপর এখানে কি আছে বলো তো, ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেস, বুঝছো? থাইলাকয়েড মেমব্রেনে গোলাকার কি থাকে, বস্তু থাকে, যেমন আমরা রাইবোজোম কিসে দেখলাম বলতো, মাইটোকন্ড্রিয়া দেখলাম না, গোলাকার বস্তু এখানেও থাকে। তো থাইলাকয়েড মেমব্রেনের ভেতরে গোলাকার গ্রন্থে কি সালোকসংশ্লেষণকারী একক বা এটিপি সিনথেসিস নামক অঙ্গ থাকে। তাহলে ওটা কি ছিল বলতো, অক্সিজম ছিল না, এগুলো ওটাকে বলতে চাই আমরা কি বলছিলাম বলতো, ওটা আমরা বলতে কি এটিপি সিনথেসিস বলা যেতে পারে, মানে ইকোসিস্টেমের এখানে। তো এটিপি সিনথেসিস নামক বস্তুতে এটিপি তৈরি সকল এনজাইম থাকে, ঠিক আছে, এবং মেমব্রেনগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট থাকে। এগুলো একটু দেখে নিবা, অতটা ইম্পর্টেন্ট না, বলার মতো না, এগুলো লাগবে না। ওকে, এগুলো লাগবে না। মেইনলি হলে দেখো ডিএনএ এবং রাইবোজোম, ডিএনএ এবং রাইবোজোম, এটিকুলার ব্লাস্টে কিন্তু সময় ক্ষেত্রে 200 মতো কি থাকে, ডিএনএ থাকে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। নিজস্ব ডিএনএ এখানেও আছে, এখানেও রাইবোজোম আছে, এটা একটু মনে রাখবা। দেখো এখানে নিজস্ব ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্টের পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা না। ওখানে যেমন নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়াতে কি হতো না, শোষণ হতো না, এখানে কি হতো না, ফটোসিনথেসিস মানে কি, এই যে সালোকসংশ্লেষণ হতো না, এটা মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। ক্লোরোপ্লাস্টের জিনোমে কত, এই যে 100 থেকে 200 কিলোবেস থাকে আর কি। এগুলো আমরা দেখো ডুপ্লিকেট রিপিট থাকে, এগুলো কোডিং সিকোয়েন্স বলে, এগুলো আমরা পরে দেখবো। এটা ইম্পর্টেন্ট না তেমনটা, শুধু এটা পরীক্ষায় এটা আসে না, দেয় না কখনো। তো এগুলো মেইনলি দেখো, মেইনলি কত পার্সেন্ট কি আছে একটা রিডিং দিবা, ইম্পর্টেন্ট না, পরীক্ষার মতো না, ঠিক আছে। ওজনে কত পার্সেন্ট এগুলো দরকার নেই। এই যে কাজটা লাগবে পরীক্ষা, যেটা আমাদের লাগবে সৃজনশীলে, যেটা লাগবে কি লাগবে, কাজগুলো লাগবে, তার গঠনটা লাগবে, চিত্রাঙ্কন করতে হবে এবং তার কাজ থাকবে, ক্লোরোপ্লাস্টের গঠন এবং তার কাজ, ভেরি ইম্পর্টেন্ট। সো কাজগুলো আমরা জানবো। সালোকসংশ্লেষণ পরীক্ষায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা আমাদের কার কাজ, ক্লোরোপ্লাস্টের মেইন কাজ, প্রধান কাজ। এবং সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করা এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে, হ্যাঁ এটা তৈরি করা, এটা আমরা একটু পরে জানবো। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের প্রয়োজনীয় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করা। ওকে, ফটোফসফোরাইলেশন এবং সূর্যালোকের সাহায্যে এটিপি থেকে এটিপি তৈরি করা। প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো কোথায় বলো তো, উদ্ভিদ শারীরতত্ত্বতে, ঠিক আছে। তারপরে কি বললাম আমরা এখানে, সালোকসংশ্লেষণ পরীক্ষায় ঘটাতে সাহায্য করবো। তারপরে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স সাহায্য করা, অর্থাৎ কি বলতো, বংশ পরম্পরায় বৈশিষ্ট্য ধারণ করা। কারণ এখানে কি থাকে, ডিএনএ আরএনএ থাকে, এটাও বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্য সক্রিয়তা ধারণ করা। রুবিস্কো এনজাইম। ক্লোরোপ্লাস্টে দেখো এখানে অন্তঃগঠন এবং কাজের আন্তঃসম্পর্ক, যেটা বললাম, মানে গঠনের সাথে তার কাজের সম্পর্ক কি আছে। এটা দেখো আগেরটার মতো, যে এর অন্তঃগঠনটা কি বলতো, কর্মবিদক এবং বহিঃস্তর কি বলতো, না সেম। দেখো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে পার্থক্য, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে পার্থক্য দেখো, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড বলে দেওয়া লাগবে, এগুলো পড়বা। তো একটু বলি যদি আমি একটু পড়বা, এগুলো বলে বুঝবা যে এখানে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মধ্যে পার্থক্য দেওয়া আছে, এটা পড়বা, এগুলো আসে ক নম্বরে আসে নিচে, এগুলো একটু পড়বা। মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের সাদৃশ্য কি আছে একটু দেখবা এগুলো। আর এখানে দেওয়া আছে নিউক্লিওপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং হলো ক্লোরোপ্লাস্টের মধ্যে তুলনামূলক পার্থক্য, এগুলো পারবা ওর মধ্যে, মানে এর মধ্যে কথাগুলো সাদায় লেখছে আর কি, পার্থক্য করে সব বললে সারাদিন লাগবে। তো পরবর্তী দিন আমরা এন্ডোপ্লাজম, রেটিকুলাম এবং সেন্ট্রিওলটা পড়বো, সেন্ট্রিওল এগুলো বাকিগুলো পড়বো। আর কি কি আছে এখানে তো বেশি কিছু নাই।